আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি হামিদা বেগম, প্রভাষক, অর্থনীতি, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। আজকে মৌলিক সামষ্টিক অর্থনীতির দ্বিতীয় লেকচারে আমরা দেখব সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা। সামগ্রিক যোগান বা aggregate supply. Aggregate supply is the total quantity supplied of goods and services that all firms plan to produce during a given period in an economy. অর্থাৎ একটি নির্দিষ্ট বছরে একটি অর্থনীতিতে বিদ্যমান সকল ফার্ম যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদনের যোগান দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে তাকে সামগ্রিক যোগান বলা হয়। The total quantity of goods and services that firms plan to produce during a given period is called the quantity of real GDP supply. অর্থাৎ ফার্ম যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন করার যে পরিকল্পনা করে তার যে টোটাল কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা আসলে জিডিপি, প্রকৃত জিডিপি পরিমাণ। অর্থাৎ কারণ আমরা জানি যে জিডিপিতে দ্রব্য ও সেবার উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি কিন্তু যুক্ত করা হয়, কোয়ান্টিটির বাজার মূল্য বিবেচনা করা হয়। সুতরাং এখানে কোয়ান্টিটি সাপ্লাই বলতে রিয়েল জিডিপি সাপ্লাই কে বোঝানো হয়। This quantity depends on the quantity of labor employed and quantity of physical and human capital and the state of technology. এই যে পরিমাণটা এটা আসলে নির্ভর করে একটা হচ্ছে লেবারের উপর, ক্যাপিটালের উপর এবং বিদ্যমান প্রযুক্তির উপর। একটা নির্দিষ্ট সময় that any given time the quantity of capital and the state of technology are fixed. একটা নির্দিষ্ট সময়ে ক্যাপিটাল অর্থাৎ মূলধন এবং টেকনোলজি, কারণ এগুলো আগে থেকেই অতীতে এগুলো নির্ধারণ করা হয়ে থাকে, কিন্তু শ্রম ফিক্স বা স্থির নয়। শ্রমের পরিমাণ নির্ভর করে হাউসহোল্ড যারা শ্রমের মালিক এবং ফার্মস যারা শ্রমের ক্রেতা, যারা দ্রব্য সেবা উৎপাদন করে তারা শ্রমের ক্রেতা, মানে তারা শ্রমের ডিমান্ড তার মাধ্যমে শ্রমের পরিমাণটা নির্ভর করে। শ্রমবাজারে তিন ধরনের অবস্থার সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট, অ্যাবভ ফুল এমপ্লয়মেন্ট বা বিলো ফুল এমপ্লয়মেন্ট। At full employment, the quantity of real GDP supplied is potential GDP, which depends on the full employment quantity of labor. অর্থাৎ পূর্ণ নিয়োগ অবস্থায় যে জিডিপি সাপ্লাইয়ের যে পরিমাণ, জিডিপি সাপ্লাইয়ের পরিমাণটা অর্জনযোগ্য বা সম্ভাব্য জিডিপির পরিমাণে নির্দেশ করে। কারণ আমরা পূর্বে অর্থাৎ এর আগের লেকচারে আমরা দেখেছি যে অর্জনযোগ্য জিডিপিটা কি। অর্জনযোগ্য জিডিপি বা পটেনশিয়াল জিডিপিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে অর্থনীতিতে পূর্ণ নিয়োগের মাধ্যমে যে পরিমাণ জিডিপি অর্জন সম্ভব তাকে কিন্তু অর্জনযোগ্য জিডিপি বলা হয়। সুতরাং এই ক্ষেত্রে যদি পূর্ণ নিয়োগ অবস্থায় তাহলে যে পরিমাণ উৎপাদন হয় সেটা কিন্তু অর্জনযোগ্য জিডিপির সমান। তাই অর্জনযোগ্য জিডিপি যেটা ফুল এমপ্লয়মেন্ট কোয়ান্টিটি অফ লেবারের উপর নির্ভর করে। অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ বা সামগ্রিক যোগান রেখা। Aggregate supply curve shows the relationship between the quantity of real GDP supply and the price level. Other things remain constant. অন্যান্য অবস্থায়, স্থির অবস্থায় রিয়েল জিডিপি সাপ্লাই এবং দাম স্তরের মধ্যে যে সম্পর্ক নির্দেশ করে, যে সম্পর্ক সেটা নির্দেশ করা হয় সামগ্রিক যোগান রেখার মাধ্যমে। সামগ্রিক যোগান রেখা সময়ের ভিত্তিতে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে লং রান অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ বা
দীর্ঘমেয়াদী সামগ্রিক যোগান রেখা, এটা হচ্ছে শর্ট রান অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ বা স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা। এখানে স্বল্পকাল এবং দীর্ঘকাল বলতে আমরা কি বুঝছি? স্বল্পকাল হচ্ছে এমন একটি কাল যে সময়ে অর্থনীতিতে কিছু উপকরণ স্থির থাকে, অর্থাৎ এখানে স্থির উপকরণ বিদ্যমান থাকে। আর দীর্ঘকাল বলতে এমন একটি সময় মেয়াদকে বোঝানো হয় যে সময়ে সব উপকরণই পরিবর্তনশীল, অর্থাৎ এখানে সবকিছুই পরিবর্তনশীল। আর যখন আমরা সাপ্লাইয়ের ব্যাপারে আসি, সেখানে আসলে উপকরণের প্রশ্ন না, এখানে হচ্ছে আপনার স্বল্পকাল বলতে এমন সময়কে বোঝাচ্ছে যেখানে মানি ওয়েজ রেট ফিক্সড, অর্থাৎ আর্থিক মজুরি। মানি ওয়েজ রেট কি? মানি ওয়েজ রেট হচ্ছে শ্রমিক কাজের বিনিময়ে যে মজুরি পায়, যে আর্থিক অর্থ যে মজুরি পেয়ে থাকে, যে অর্থ পেয়ে থাকে, সেটাকে হচ্ছে তার মানি ওয়েজ রেট বা আর্থিক মজুরি। আর আরেকটা হচ্ছে মানি ওয়েজ রেটের ভিতরে আরেকটা হচ্ছে রিয়েল ওয়েজ। রিয়েল ওয়েজটা কি? রিয়েল ওয়েজটা হচ্ছে এই যে মজুরি, সে প্রাপ্ত মজুরি দিয়ে সে কি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে সেটাকে বোঝানো। সেখানে ক্রয় ক্ষমতাকে বোঝানো হয়ে থাকে। আর মানি ওয়েজ রেটকে যদি প্রাইস লেভেল দিয়ে ভাগ করা হয় তবে এই ক্ষেত্রে রিয়েল ওয়েজ রেট পাওয়া যায়। আচ্ছা, শর্ট রান, তাহলে শর্ট রানে কি হয়? শর্ট রানে মানি ওয়েজ রেট ফিক্স থাকে, আর লং রানে মানি ওয়েজ রেট পরিবর্তনশীল থাকে। Long run aggregate supply curve. In the long run, the level of output is determined by the amounts of capital and labor and by the available technology. It does not depend on the price level. অর্থাৎ দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা ক্যাপিটাল মূলধন, ক্যাপিটাল বা মূলধন, লেবার অ্যান্ড বিদ্যমান প্রযুক্তির ধারা দীর্ঘকালীন আউটপুটটা, অর্থাৎ দীর্ঘকালীন রিয়েল জিডিপিটা নির্ধারিত হয়ে থাকে। আর এটা কিন্তু দামের উপর নির্ভর করে না, তার মানে দামি স্তরের উপর নির্ভর করে। দীর্ঘকালীন যোগানের পরিমাণটা, দীর্ঘকালীন রিয়েল জিডিপির সাপ্লাইয়ের পরিমাণটা দাম স্তরের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে মূলধন এবং শ্রম এবং সেই সাথে বিদ্যমান প্রযুক্তির উপর। Along the long run aggregate supply curve, as the price level changes, the money wage rate also changes, but the real wage rate remains at the full employment equilibrium level, and real GDP also remains at the full employment output level. অর্থাৎ এখানে বলছে যে দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা বরাবর দাম স্তরে যদি পরিবর্তন ঘটে, তাহলে মানি ওয়েজ রেটও পরিবর্তন ঘটে, অর্থাৎ আর্থিক মজুরিও পরিবর্তন হয়। অর্থাৎ এখানে মজুরি বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে, এটা নির্ভর করে দাম স্তরে হ্রাস বৃদ্ধির উপর। কিন্তু বাট দ্য রিয়েল ওয়েজ রেট, কিন্তু প্রকৃত মজুরি হার, এখানে প্রকৃত মজুরি হারটা কি? তাহলে প্রকৃত মজুরি হচ্ছে মানি ওয়েজ রেটকে যে প্রাইস লেভেল দিয়ে ভাগ করা হয়, তাহলে প্রকৃত মজুরি হার পাওয়া যায়। কিন্তু প্রকৃত মজুরি হার পূর্ণ নিয়োগ ভারসাম্য স্তরে স্থির থাকে, এবং যেহেতু পূর্ণ নিয়োগ ভারসাম্য স্তরে স্থির, সেহেতু রিয়েল জিডিপিও পূর্ণ নিয়োগ উৎপাদন স্তরে স্থির হয়। এখন আমরা দেখি যে একটা সাপ্লাই কার্ভ কিভাবে অঙ্কন করা যায়। এই চিত্রে আমরা তিনটা প্যানেল দেখতে পাই, একটা হচ্ছে এ, বি, সি, ডি। এ দিয়ে আমরা শুরু করি, বি এবং সি হয়ে সে ফাইনালি ডি তে আসে। অর্থাৎ আমরা এই প্যানেলে যেটা দেখাই, সেই প্যানেলে আসলে শ্রম বাজারের ভারসাম্য নির্দেশ করে। শ্রম বাজারের ভারসাম্য কিভাবে নির্ধারিত হচ্ছে? এখানে শ্রমের যোগান এবং শ্রমের চাহিদার ইন্টারসেকশন, অর্থাৎ ছেদ বিন্দুর মাধ্যমে শ্রম বাজারে ভারসাম্য নির্ধারিত হচ্ছে।
শ্রম বাজারে তার মানে যোগান রেখা, শ্রমের যোগান রেখা এবং শ্রমিক চাহিদা রেখা এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুতে তাহলে ভারসাম্য প্রকৃত মজুরি এই রেখা কিন্তু আবার ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রকৃত মজুরি নির্দেশ করছে। এখানে রিয়েল ওয়েজ রেট মানে প্রকৃত মজুরি, যা ডব্লিউ মানি ওয়েজ রেট ডিভাইড বাই প্রাইস লেভেল, ডব্লিউ ডিভাইড বাই প্রাইস। সুতরাং এখানে ভারসাম্য প্রকৃত মজুরি হচ্ছে ডব্লিউ এফ। এখানে আমরা যদি মনে করি ইনিশিয়াল দাম স্তর হচ্ছে P1, ডব্লিউএফ এ একটা দাম স্তর আছে যেটা হচ্ছে ডব্লিউ ডিভাইড বাই P1। এই ডব্লিউএফ মজুরি এবং ভারসাম্য শ্রম নিয়োগের পরিমাণ হচ্ছে এলএফ। এলএফ দ্বারা পূর্ণ নিয়োগ স্তর বোঝানো হয়েছে, পূর্ণ নিয়োগ স্তরে শ্রমের পরিমাণ নির্দেশ করা হয়েছে। এই এলএফ পরিমাণ শ্রম দিয়ে আমরা, এটা একটা উৎপাদন ফাংশন, এই উৎপাদন ফাংশনে এলএফ পরিমাণ শ্রমের দিয়ে আমরা ওয়াইএফ পরিমাণ রিয়েল জিডিপি সাপ্লাই পরিমাণ পাই। অর্থাৎ এলএফ পরিমাণ শ্রম ব্যবহার করে ওয়াইএফ পরিমাণ উৎপাদন, দ্রব্য সেবা উৎপাদন সম্ভব। এখন এই ওয়াইএফ পরিমাণে বরাবর আমরা এখানে একটা 45 ডিগ্রি রেখা অঙ্কন করেছি। 45 ডিগ্রি রেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার ভূমি অক্ষ এবং লম্ব অক্ষের দূরত্ব সমান, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব এবং এখান থেকে এই দূরত্ব পরস্পর সমান হয়। এই ওয়াইএফ এবং এই ওয়াইএফ দুটোই সমান। এই ওয়াইএফ বরাবর আমরা এখানে একটা ওয়াইএফ পাই। এখানে এই রেখাটা ভূমি অক্ষে দেখাচ্ছে রিয়েল জিডিপির পরিমাণ আর লম্ব অক্ষে দেখাচ্ছে প্রাইস লেভেল। সুতরাং P1 আমি বলেছি ডব্লিউ, এই যে রিয়েল ওয়েজে একটা দাম সেটা হচ্ছে P1। এই P1 দামে তাহলে আমরা উৎপাদন রিয়েল জিডিপির পরিমাণ পেয়েছি ডব্লিউএফ, যা কিন্তু পূর্ণ নিয়োগ স্তরের জিডিপি। সুতরাং P1 দামে ডব্লিউএফ রিয়েল জিডিপির পরিমাণ নির্দেশক একটি বিন্দু হচ্ছে এ। এখন মনে করি দাম বৃদ্ধি পেয়ে P1 থেকে P2 হলো। যেহেতু এটা দীর্ঘমেয়াদে বলা হয়েছে যে প্রকৃত মানি ইউএস রেট, অর্থাৎ মানি ইউএস বা ক্যাপিটালের লেটারে যে ডব্লিউ, এটার পরিবর্তন ঘটে, দীর্ঘকালে এটার পরিবর্তন ঘটে। সুতরাং দামের স্তর যে হারে বৃদ্ধি পেয়েছে ওয়েজ রেটও ঠিক একই হারে বৃদ্ধি পাবে। ওয়েজ রেট যদি বৃদ্ধি পায়, ওয়েজ রেট বৃদ্ধি পাওয়ার ফলে এই অনুপাতে এটাও যে হারে বেড়েছে এটাও সে হারে বেড়েছে, দুটো যেহেতু একই হারে বেড়েছে সুতরাং এই অনুপাতেরও কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ রিয়েল জিডিপির অপরিবর্তনীয় থাকবে। ডব্লিউএফ এ P2 দামেও রিয়েল জিডিপি হবে ডব্লিউএফ। ডব্লিউএফ এ সেই পূর্বে যেহেতু ডব্লিউএফ রিয়েল জিডিপির কোনো চেঞ্জ নাই, রিয়েল ওয়েজ রেটের কোনো চেঞ্জ নাই, সুতরাং নিয়োগ স্তরের কোনো পরিবর্তন হয় না। আর এই নিয়োগ স্তরের যেহেতু কোনো পরিবর্তন হয় তাহলে পূর্বের উৎপাদনে ফিক্স থাকে, সুতরাং পূর্বের উৎপাদনের স্তর ওয়াইএফ থাকে। P1 দামে ওয়াইএফ রিয়েল জিডিপি নির্দেশক আরেকটি বিন্দু, P2 দামে ওয়াইএফ রিয়েল জিডিপি নির্দেশক আরেকটি বিন্দু হচ্ছে P। এখন এ এবং বি বিন্দু যোগ করে আমরা একটা উল্লম্ব দীর্ঘমেয়াদী সামগ্রিক যোগান রেখা পাই। তো দীর্ঘমেয়াদী সামগ্রিক যোগান রেখা পূর্ণ নিয়োগ লেভেল অফ আউটপুটে উল্লম্ব হয়, অর্থাৎ এটাকে ভার্টিক্যাল বলা হয়। এখন আসা যাক শর্ট রান aggregate supply curve. Short run aggregate supply is the relationship between the quantity of real GDP supply and the price level when the money wage rate, the prices of other resources and potential GDP remain constant. The স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা প্রাইস লেভেল এবং দাম কোয়ান্টিটি অর্থাৎ রিয়েল জিডিপি সাপ্লাইয়ের পরিমাণের মধ্যে সম্পর্ক দেখায়। এখানে অন্যান্য উপকরণের দামও স্থির থাকে, ওয়েজ রেটও স্থির থাকে, পটেনশিয়াল জিডিপিও স্থির থাকে।
যেহেতু স্বল্পকালে মানি ওয়েজ রেট তো স্থির থাকবে, তা আমরা আগেই বলেছি স্বল্পকালে মানি ওয়েজ রেটটা ফিক্সড। তাহলে আমরা একটা স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা কিভাবে অঙ্কন করে সেটা দেখে নিই। যে আমরা পূর্বের মতো যে শ্রমবাজারের ভারসাম্য থেকে শুরু করি, যে এখানে লম্ব অক্ষে রিয়েল ওয়েজ, ভূমি অক্ষে লেবারের পরিমাণ, এটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা, এটা হচ্ছে শ্রমের যোগান রেখা। আর এটা হচ্ছে একটা উৎপাদন অপেক্ষক, যার ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে প্রকৃত জিডিপি দেখানো হয়েছে। এটা একটা 45 ডিগ্রি লাইন। এই 45 ডিগ্রি লাইনে ভূমি অক্ষে এবং লম্ব অক্ষের দূরত্ব পরস্পর সমান। আবার এটা হচ্ছে একটা লং রান, এখানে আমরা শর্ট রান সামগ্রিক যোগান রেখা, যার ভূমি অক্ষে প্রকৃত জিডিপি এবং লম্ব অক্ষে দাম স্থান নির্দেশ করে। এখন আমরা এই যোগান রেখা কিভাবে পাই সেটা দেখি। এদিকে ই বিন্দুতে প্রাথমিক ভারসাম্য লাভ করে শ্রম বাজারে, যেখানে শ্রমের প্রকৃত জিডিপি, প্রকৃত ওয়েজ রেট হচ্ছে ডব্লিউএফ। সুতরাং পূর্ণ নিয়োগস্থলের শ্রম হচ্ছে এলএফ। এলএফ পরিমাণ শ্রম দিয়ে ডব্লিউএফ পরিমাণ রিয়েল জিডিপি পাওয়া যায়। এই ডব্লিউএফ পরিমাণ রিয়েল জিডিপি, তার মানে P1 দেবে, প্রাথমিক দাম হচ্ছে P1। P1 দামে ডব্লিউএফ পরিমাণ রিয়েল জিডিপি নির্দেশক একটি বিন্দু হচ্ছে এ। এখন মনে করি দাম P1 থেকে বৃদ্ধি পেয়ে P2 তে হবে। এর ফলে যেহেতু স্বল্পকালে মানি ওয়েজ রেট স্থির, কোনো পরিবর্তন কিন্তু স্বল্পকালে মানি ওয়েজ রেটের হয় না, অর্থাৎ আর্থিক মজুরির কোনো পরিবর্তন হয় না। সেহেতু আর্থিক মজুরির যেহেতু পরিবর্তন হয় না, কিন্তু দামের পরিবর্তন হচ্ছে, তো দাম বৃদ্ধি পাচ্ছে। এখানে আর্থিক মজুরি ফিক্স, দাম বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এই রেশিওটা কিন্তু হ্রাস পাবে, তার মানে রিয়েল ওয়েজটা হ্রাস পাবে। আর রিয়েল ওয়েজ হ্রাস পেলে অর্থনীতিতে শ্রমের চাহিদা বেড়ে যাবে যোগানের তুলনায়, অর্থাৎ এখানে এক্সেস ডিমান্ড আছে। এক্সেস ডিমান্ড অর্থাৎ শ্রমের নিয়োগও বেড়ে যাবে, পরিমাণ L1 LF থেকে বৃদ্ধি পেয়ে L1 হলো। এটা কেন হচ্ছে? এটা দাম স্তরের বৃদ্ধির কারণ হচ্ছে। L1 পরিমাণ শ্রম দ্বারা প্রোডাকশন ফাংশনের মাধ্যমে আমরা Y1 পরিমাণ রিয়েল জিডিপি পাই। এই Y তার মানে P2 দামে Y1 পরিমাণ রিয়েল জিডিপি নির্দেশক আরেকটি বিন্দু হচ্ছে B। এখন A এবং B বিন্দুটা যোগ করে একটা ডান দিকে ঊর্ধ্বগামী স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা পাই। স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, এর কারণ হচ্ছে অন্যান্য অবস্থা স্থির অবস্থায় এটা দামের স্তরের পরিবর্তনের ফলে রিয়েল জিডিপির পরিবর্তনের হার নির্দেশ করে। অর্থাৎ এখানে দেখাচ্ছে দামের স্তর যদি বৃদ্ধি পায় তাহলে রিয়েল জিডিপি সাপ্লাই বৃদ্ধি পাবে, দামের স্তর যদি হ্রাস পায় রিয়েল জিডিপি সাপ্লাইয়ের পরিমাণও হ্রাস পাবে। সুতরাং দামের স্তর এবং রিয়েল জিডিপি সাপ্লাইয়ের মধ্যে একটা সমমুখী সম্পর্ক বিরাজ করে স্বল্পকালে। এখন দেখি মুভমেন্ট অ্যালং দ্য শর্ট রান অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ। মুভমেন্ট, এখানে মুভমেন্ট বলতে বোঝায় যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তর। অ্যালং দ্য সাপ্লাই কার্ভ একই সামগ্রিক চাহিদার যোগান রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যে মুভমেন্ট হয়, যে স্থানান্তর হয়, এটাকে বলা হয় মানে মুভমেন্ট, যে পরিবর্তন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যে পরিবর্তন হয়। এখানে কোয়ান্টিটি রিয়েল জিডিপি সাপ্লাইয়ের কোয়ান্টিটি চেঞ্জের কারণে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে পরিবর্তন ঘটে, একে বলা, অর্থাৎ একই যোগান রেখায়, একে বলা হয় মুভমেন্ট along the short run aggregate supply curve. A change in the price level changes the total quantity supplied, which is illustrated by the movement along the short-run aggregate supply curve. It does not change aggregate supply. এখানে আমরা দেখি, ধরুন ইনিশিয়াল দাম ছিল P1 এবং রিয়েল জিডিপি সাপ্লাইয়ের পরিমাণ ছিল Y1। এখন দাম বেড়ে গিয়ে P1 থেকে P2 হল, এর ফলে রিয়েল জিডিপি সাপ্লাই Y1 থেকে বৃদ্ধি পেয়ে Y2 হল। অর্থাৎ এখানে কি হলো, আগে ছিল P1 Y1 নির্দেশক বিন্দু A তে, এখন
যেহেতু রিয়েল দাম বৃদ্ধির ফলে রিয়েল জিডিপি সাপ্লাইয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এখন এই বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসছে। এই যে একই রেখা বরাবর, একই যোগান রেখা বরাবর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যে পরিবর্তন ঘটলো সেটাকে বলা হয় সামগ্রিক যোগান রেখার পরিবর্তন বা মুভমেন্ট। এটাকে বলা হয় মুভমেন্ট অ্যালং দ্য শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। যেহেতু শর্ট রান এগ্রিগেট সাপ্লাই এর সাথে এটা হচ্ছে শিফট ইন এগ্রিগেট সাপ্লাই কার্ভ। আমরা আগে বলেছি আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট, যদি অন্যান্য অবস্থায় স্থির অবস্থায় দাম এবং দাম স্তর এবং রিয়েল জিডিপি সাপ্লাইয়ের পরিমাণের মধ্যে একটি সম্পর্ক দেখা যাচ্ছে আপনার সামগ্রিক যোগান রেখা। এখন অন্যান্য অবস্থা যেগুলো আমরা ফিক্সড বিবেচনা করে নিয়েছি সেগুলোর যদি পরিবর্তন ঘটে তাহলে কি হবে? এক্ষেত্রে যদি দাম স্থির অবস্থায় অন্যান্য যে অবস্থাগুলোকে আমরা ফেস করেছি, যেমন পটেনশিয়াল জিডিপি বলেছি, যেখানে আদার রিসোর্সের প্রাইস বলেছি ফিক্স, তাহলে সামগ্রিক যোগান রেখার পরিবর্তন শিফট স্থানান্তর ঘটে। একে বলা হয় শিফট ইন এগ্রিগেট সাপ্লাই কার্ভ, অর্থাৎ সামগ্রিক যোগান রেখার স্থানান্তর। Aggregate supply changes when an influence on production plans other than the price level changes, অর্থাৎ দামের চেঞ্জ ছাড়া অন্যান্য উৎপাদনের পরিকল্পনার চেঞ্জের ফলে সামগ্রিক যোগানের যে চেঞ্জ হয় তার ফলে সামগ্রিক যোগান রেখা স্থানান্তর ঘটে। এখানে পটেনশিয়াল জিডিপি দুভাবে চেঞ্জ হতে পারে। যদি অর্থনীতিতে শ্রমের যোগান বেড়ে যায়, শ্রমের যোগান কিভাবে বাড়তে পারে? শ্রমের যোগান মাইগ্রেশনের ফলে কিন্তু শ্রমের যোগান বাড়তে পারে। আবার যদি শ্রমের উৎপাদনশীলতা বেড়ে যায় তবে কিন্তু পটেনশিয়াল জিডিপি বৃদ্ধি পেতে পারে। অর্থনীতিতে প্রযুক্তিগত উন্নয়ন ঘটে তবে পটেনশিয়াল জিডিপি বৃদ্ধি পেতে পারে। এইসব কারণে কিন্তু যোগান রেখার স্থানান্তর ঘটে। আমরা চিত্রের দিকে দেখলে বুঝতে প্রাথমিক লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ ছিল 1 এবং প্রাথমিকভাবে E1 বিন্দুতে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ 1 ছেদ করে, অর্থাৎ E1 বিন্দুতে। এখানে পটেনশিয়াল জিডিপি ছিল Y1 বার এবং দাম ছিল পিএফ। এখন বলছে যে দাম স্থির অবস্থায়, দামের কোনো চেঞ্জ না হয়ে যদি পটেনশিয়াল জিডিপি কোনো কারণে চেঞ্জ হয়, এটা কি কারণে হতে পারে? একটু আগে বললাম যে যদি মাইগ্রেশনের ফলে অর্থনীতিতে শ্রমের যোগান বেড়ে যায়, অথবা যদি শ্রমের উৎপাদনশীলতা বেড়ে যায়, অথবা যদি অর্থনীতিতে প্রযুক্তিগত উন্নয়ন ঘটে, এগুলোর ফলে অর্থনীতিতে কিন্তু উৎপাদন পটেনশিয়াল জিডিপি বেড়ে যাবে। এখন ধরুন যে কোনো একটি কারণে পটেনশিয়াল জিডিপি বেড়ে Y1 বার থেকে Y2 বার হলো। এর ফলে যে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভটা ডানে শিফট করে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ 2 হলো। এবং একই সাথে যেহেতু দাম স্থির সেহেতু শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভও ডান দিকে শিফট করে একই পরিমাণ। সুতরাং অর্থনীতিতে আদার থিংস যেগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরি সেগুলোর যদি পরিবর্তন হয় কোনো দানীয় স্তরের কোনোরূপ পরিবর্তন ছাড়া, তবে সামগ্রিক যোগান রেখার স্থানান্তর ঘটে। সামগ্রিক চাহিদা বলতে আমরা কি বুঝি? Aggregate demand is the total planned or desired spending in the economy during a given period. অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতিতে পরিকল্পিত বা কাম্য যে ব্যয় তার সমষ্টিকে সামগ্রিক চাহিদা বলা হয়। Aggregate demand influenced by spending of consumption, private domestic investment, government spending and net export. তো সামগ্রিক চাহিদা ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নেট এক্সপোর্টের দ্বারা প্রভাবিত হতে পারে। অর্থাৎ এটাকে এই চারটি সমষ্টিকে আবার কিন্তু সামগ্রিক ব্যয়ও বলা হয়।
অর্থনীতির সামগ্রিক ব্যয় হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, তারপরে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং নেট এক্সপোর্ট। এই সব স্পেন্ডিং আবার অনেকগুলো উপাদান দ্বারা প্রভাবিত, অনেকগুলো উপাদানের উপরেই নির্ভর করে। এখানে কিছু উপাদান হচ্ছে দামের তার প্রাইস লেভেল। যদি প্রাইস লেভেলের চেঞ্জ হয়, প্রাইস লেভেলের যদি চেঞ্জ হয় তাহলে এই স্পেন্ডিং গুলো কি চেঞ্জ হবে। দামের স্তর যদি ধরো বৃদ্ধি হয়েছে, দামের স্তরে বৃদ্ধি পেলে কিন্তু মানুষের ভোগ ব্যয় কমে যাবে। এটা কমলে সরাসরি আবার একদিকে স্পেন্ডিং কমে যাচ্ছে, তো কমে যাবে মানে একদিকে স্পেন্ডিং কমে যাওয়া মানে একদিকে ডিমান্ড কমে যাওয়া, ডিমান্ড কমে যাবে। এবার যদি এটা হ্রাস পায় তাহলে এটা একদিকে স্পেন্ডিং বা একদিকে ডিমান্ডটা বেড়ে যাবে। এক্সপেকটেশন, ভবিষ্যতে যদি দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি বা হ্রাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে, কোনো আশা থাকে, তবে কিন্তু সামগ্রিক যোগান, সামগ্রিক ব্যয়ের উপর, বর্তমান বছরের সামগ্রিক ব্যয়ের উপর একটা প্রভাব পড়বে। অর্থাৎ ভবিষ্যতে যদি দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে তাহলে এটা সামগ্রিক চাহিদা বেড়ে যাবে, বর্তমানে সামগ্রিক চাহিদা বেড়ে যাবে। কারণ আমরা দেখেছি যখন করোনা শুরু হয়েছিল আমাদের দেশে, যখন লকডাউন দিচ্ছিল, তখন দেখা গেল যে অনেক অনেক মানুষ, এটা আসলে অনেক মানুষ দ্রব্য সামগ্রী, তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য সামগ্রী বেশি বেশি করে কিনে মজুত করে রেখেছিল। অর্থাৎ তার মানে ওই সময় যে একটা ডিমান্ড, সামগ্রিক ডিমান্ডে বেড়ে গেছিল কেন, ভবিষ্যতে যদি দাম বাড়ে, ভবিষ্যতে দাম বাড়তে পারে এই আশঙ্কা থেকে। সুতরাং ভবিষ্যতে এক্সপেকটেশনের উপর নির্ভর করে বর্তমান ভোগ ব্যয় প্রভাবিত হয়। ফিসক্যাল পলিসি এন্ড মনিটারি পলিসি, ফিসক্যাল বা রাজস্ব নীতি এবং মনিটারি পলিসি বা মুদ্রানীতির যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু সামগ্রিক চাহিদার পরিবর্তন ঘটে। যেমন যদি সরকার সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে বা কেন্দ্রীয় ব্যাংক যদি সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করে তাহলে সামগ্রিক চাহিদা বা সামগ্রিক এক্সপেন্ডিচার কিন্তু বেড়ে যায়। আবার যদি সংকোচনমূলক রাজস্ব নীতি অথবা সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করে তাহলে সামগ্রিক চাহিদা হ্রাস পাবে। দ্য ওয়ার্ল্ড ইকোনমি অর্থাৎ বৈশ্বিক অর্থনীতির উপরেও আমাদের এই উপাদানটা প্রবাহিত হয়। প্রভাবিত, এটা কিন্তু একটা বৈশ্বিক, এটা এক্স মাইনাস এম, এটা হচ্ছে এক্স দিয়ে রপ্তানি বোঝায়, এম দিয়ে আমদানি বোঝায়, এবং এক্স মাইনাস আমদানি রপ্তানির পার্থক্যকে বলা হয় নেট এক্সপোর্ট বা নেট রপ্তানি। এই নেট রপ্তানি কিন্তু এই বৈদেশিক ইকোনমির উপরেই নির্ভর করে। যদি আমদানি রপ্তানি বেড়ে যায় তাহলেও কিন্তু বর্তমান ভোগ প্রভাবিত হবে। এবার আসলে সামগ্রিক চাহিদা রেখা কিভাবে অঙ্কন করা যায়। আমরা বলছি সামগ্রিক অর্থনীতি, other things remaining the same, the higher the price level, the smaller is the quantity demanded. In other words, the aggregate demand curve tells us the quantity of goods and services people want to buy at any given level of prices. অর্থাৎ অন্যান্য অবস্থায়, স্থির অবস্থায় দামের স্তর বাড়লে অর্থনীতিতে ডিমান্ডের পরিমাণ, এখানে কোয়ান্টিটি ডিমান্ডেড বলতে কিন্তু রিয়েল জিডিপি ডিমান্ডেড এর পরিমাণ বোঝানো হচ্ছে, পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ তাহলে সামগ্রিক চাহিদা রেখা আমাদেরকে দেখে সামগ্রিক চাহিদা রেখা দামের স্তর এবং রিয়েল জিডিপি ডিমান্ডের পরিমাণ দেখায়। আমরা যদি সামগ্রিক যে এক্সপেন্ডিং যেটা দেখছে এই থেকে কিন্তু আমরা সামগ্রিক যোগান রেখা অঙ্কন করতে পারি। যেমন আমরা যদি প্রাথমিক এখানে একটা, এটা হচ্ছে 45 ডিগ্রি লাইন যার লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ দূরত্ব সমান। এখানে যদি ভূমি অক্ষে রিয়েল জিডিপি এবং লম্ব অক্ষে যদি অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার দেখানো হচ্ছে, সুতরাং এই বিন্দুতে রিয়েল জিডিপি এবং অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার দুটোই সমান। সুতরাং এক্স বিন্দুতে যদি আমি আসি, এক বিন্দুতে দেখা যাচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার এবং রিয়েল জিডিপি দুটোই সমান। এই ক্ষেত্রে রিয়েল জিডিপির উৎপাদনের পরিমাণ হচ্ছে y1 রিয়েল জিডিপি, মনে করে ওই সময়ের দামের স্তর হচ্ছে P1। সুতরাং P1 দামে রিয়েল জিডিপির পরিমাণ হচ্ছে, অর্থনীতিতে দ্রব্য এবং সেবার টোটাল যে মোট চাহিদার পরিমাণ হচ্ছে
Y1। সুতরাং P1 দাম, Y1 পরিমাণ, রিয়েল জিডিপির পরিমাণ নির্দেশক একটা বিন্দু হচ্ছে A। এখন মনে করো অর্থনীতির দাম হ্রাস পেয়ে P1 থেকে P2 হলো। এর ফলে অর্থনীতিতে এই যে সামগ্রিক যে স্পেন্ডিং আছে সেটার উপর প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে? দাম হ্রাস পেলে ভোগ ব্যয় বেড়ে যাবে। দাম হ্রাস পেলে ভোগ ব্যয় বেড়ে যাবে। ভোগ ব্যয় বেড়ে গেলে সেটা সামগ্রিক স্পেন্ডিংকে প্রভাবিত করবে। যেহেতু ভোগ ব্যয় বেড়ে যাচ্ছে, যে একদিকে স্পেন্ডিংকে প্রভাবিত করে, এটা আবার আপনার ইনভেস্টমেন্টকে প্রভাবিত করে। বিনিয়োগ বাড়লে না, ভোগ ব্যয় বেড়ে গেলে তাহলে কিন্তু সেটা বিনিয়োগ বৃদ্ধি করে। বিনিয়োগ বৃদ্ধি করলে সেটা আবার সামগ্রিক উৎপাদনকে বৃদ্ধি করে, উৎপাদন বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং দাম যখন হ্রাস পায় তাহলে রিয়েল জিডিপি ডিমান্ডের পরিমাণটা বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ এখানে আসে আগে দাম হ্রাস পাওয়াতে এই একদিকের এক্সপেন্ডিচারটা উপরে উঠে যাবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। তার মানে এই রেখাটা সমান্তরালভাবে উপরে উঠে ই থেকে E1 হলো, এবং এখানে এই বিন্দুতে A1 এবং রিয়েল জিডিপি দুটোই সমান। সুতরাং এখানে রিয়েল জিডিপির পরিমাণ বৃদ্ধি পেয়ে কথা হলো Y1 থেকে Y2 পরিমাণ, P2 দামে Y2 পরিমাণ রিয়েল জিডিপি নির্দেশক একটি বিন্দু হচ্ছে A এবং B বিন্দুকে আমরা যদি যোগ করি তাহলে একটা ডান দিকে নিম্নগামী সামগ্রিক চাহিদা রেখা পাবো। সামগ্রিক চাহিদা রেখা কি দেখায়? সামগ্রিক চাহিদা রেখা দেখায় অর্থনীতিতে অন্যান্য অবস্থায়, স্থির অবস্থায় দাম স্তরের পরিবর্তনের ফলে রিয়েল জিডিপি কোয়ান্টিটি কি পরিবর্তন হয় তা নির্দেশ করে। আমরা এখানে দেখছি দাম স্তরের পরিবর্তন হলো, দাম স্তর যদি হ্রাস পায় তাহলে রিয়েল জিডিপির পরিমাণ বৃদ্ধি পাবে। আর দামের স্তর যদি বৃদ্ধি পায় তাহলে রিয়েল জিডিপি ডিমান্ডের পরিমাণ হ্রাস পাবে। সুতরাং দামের স্তর এবং রিয়েল জিডিপি ডিমান্ডের পরিমাণের মধ্যে একটা বিপরীত সম্পর্ক নির্দেশ করে সামগ্রিক চাহিদা রেখা। চেঞ্জেস ইন অ্যাগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা রেখা কখন পরিবর্তন হতে পারে? কি কি কারণে সামগ্রিক চাহিদা পরিবর্তিত হতে পারে দাম ছাড়া? আদার থিংস গুলো আমি এর আগে উল্লেখ করেছিলাম, আদার এক্সপেকটেশন, মনিটারি এন্ড ফিসকাল পলিসি, তারপরে এক্সচেঞ্জ রেট, বৈদেশিক ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমির সাথে আমাদের এক্সচেঞ্জ রেট একটা সম্পর্ক। সামগ্রিক চাহিদা হ্রাস পাবে যদি expected future income, inflation or profit decreases। অর্থাৎ যদি ভবিষ্যতে এক্সপেক্টেড ইনকাম হ্রাস পায়, যদি ভবিষ্যতে দ্রব্য সেবার দাম হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে, অথবা যদি মুনাফা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সামগ্রিক অর্থাৎ বর্তমান বছরের সামগ্রিক চাহিদা হ্রাস পাবে। ফিসক্যাল পলিসি ডিক্রিজেস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, increases taxes or decreases transfer payments। অর্থাৎ রাজস্ব নীতির আন্ডারে, রাজস্ব নীতির অধীনে যদি সরকারি ব্যয় হ্রাস পায় অথবা কর হার যদি বৃদ্ধি পায় অথবা ট্রান্সফার পেমেন্ট যেটা সরকার করে, যেমন ভাতা, ভর্তুকি যদি হ্রাস পায়, তাহলে একদিকে ডিমান্ড হ্রাস পাবে। কেমন? এখানে দেখে যে যদি সরকারি ব্যয় বৃদ্ধি পায়, হ্রাস পায়, তাহলে মানুষের সামগ্রিক স্পেন্ডিং, সামগ্রিক চাহিদা হ্রাস পাবে স্বাভাবিক। আবার মনিটারি পলিসি ডিক্রিজেস দ্য কোয়ান্টিটি অফ মানি অ্যান্ড ইনক্রিজেস ইন্টারেস্ট রেট। অর্থাৎ যদি কেন্দ্রীয় ব্যাংক মনিটারি পলিসির অন্তরে যদি অর্থের যোগান কমিয়ে দেয় এবং সুদের হার বাড়িয়ে দেয়, তাহলে সামগ্রিক চাহিদা হ্রাস পেতে পারে। সাধারণত এটাকে বলা হয় সংকোচনমূলক মুদ্রানীতি। এটা হচ্ছে দ্য এক্সচেঞ্জ রেট ইনক্রিজেস অর ফরেন ইনকাম ডিক্রিজেস। যদি বিনিময় হার বৃদ্ধি পায়, বিনিময় হার বৃদ্ধি পেলে কি হয়, আমাদের দেশীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়ে যায়, ফলে বিদেশিদের আমাদের দেশের পণ্য কেনার জন্য বেশি অর্থের প্রয়োজন হয়। সুতরাং এর ফলে
আমাদের আমদানির উপর একটা আমদানি রপ্তানির উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে, যা সামগ্রিক চাহিদাকে হ্রাস করে। সামগ্রিক চাহিদা কখন বৃদ্ধি পাবে? সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত হচ্ছে এক্সপেক্টেড ফিউচার ইনকাম, ইনফ্লেশন আর প্রফিট ইনক্রিজেস। অর্থাৎ যদি ভবিষ্যতে আয় বৃদ্ধির আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে, মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ দামের স্তর বেশি বাড়ার সম্ভাবনা থাকে, অথবা মুনাফা বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে ফিসক্যাল পলিসি। Fiscal policy increases government expenditure, decreases taxes or increases transfer tax. সোজা কথায় বলতে গেলে যদি সরকার সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে, তাহলে সামগ্রিক চাহিদা পরিবর্তন হয়। কারণ সম্প্রসারণমূলক রাজস্ব নীতিতে সরকার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বৃদ্ধি করে এবং কর হার হ্রাস করে। আবার এটা যে সরকার যদি ট্রান্সফার পেমেন্ট করে, তবেও সামগ্রিক চাহিদা বেড়ে যাবে। Monetary policy increases the quantity of money and decreases interest rate. অর্থাৎ মুদ্রানীতির অধীনে যদি মানি সাপ্লাইয়ের পরিমাণ বাড়ানো হয় বা সুদের হার কমানো হয়, তবে সামগ্রিক চাহিদা বেড়ে যায়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যদি সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করে, তবে সামগ্রিক চাহিদা পরিবর্তন বা বৃদ্ধি পাবে। তারপর আসে দ্য এক্সচেঞ্জ রেট ডিক্রিজেস অর ফরেন ইনকাম ইনক্রিজেস। যদি এক্সচেঞ্জ রেট ডিক্রিজ করা, এক্সচেঞ্জ রেট মানে বিনিময় হার যদি হ্রাস পায়, তাহলে আমাদের দেশে পণ্য বিদেশিদের সস্তা হবে। সুতরাং আমাদের রপ্তানি বেড়ে যাবে, যা সামগ্রিক চাহিদাকে প্রভাবিত করবে বা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে। শিফট অফ দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ। সামগ্রিক চাহিদা রেখার স্থানান্তর। এখানেও যোগান রেখা স্থানান্তরের মতো একই কথা বলছি। অর্থনীতিতে যে আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট ধরা হয়, সেগুলোর যদি কোনো একটা চেঞ্জ হয়, এটি এর আগে যে প্রাইস ছাড়া, প্রাইজের পরিবর্তন ছাড়া সামগ্রিক চাহিদাকে প্রভাবিত করে অন্য সব উপাদানের যে কোনো একটি পরিবর্তন অথবা যে সবগুলোর পরিবর্তনের ফলে সামগ্রিক চাহিদার মধ্যে পরিবর্তন ঘটে এবং এর ফলে সামগ্রিক চাহিদা রেখার স্থানান্তর ঘটে। অর্থাৎ যদি এখানে হয় না একদিকের ডিমান্ড চেঞ্জেস, দ্য একদিকের ডিমান্ড কার্ভ শিফট। অর্থাৎ একদিকের ডিমান্ড যখন চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয়? ওই যে দাম ছাড়া অন্যান্য উপাদানগুলো পরিবর্তনের কারণে কিন্তু একদিকের ডিমান্ডটা চেঞ্জ হয়। একদিকের ডিমান্ড increases and the একদিকের ডিমান্ড কার্ভ শিফট rightward from either to একদিকের ডিমান্ড decreases। আচ্ছা, যদি সামগ্রিক চাহিদা রেখা ধরুন ফিউচার এক্সপেক্টেশন, ধরুন সরকার অর্থনীতিতে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করবে, এর ফলে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বেড়ে গেছে। সামগ্রিক চাহিদা বেড়ে যাওয়ার কারণে সামগ্রিক চাহিদা রেখা এটা ছিল প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা, এটা ডান দিকে স্থানান্তর করবে। অর্থাৎ সামগ্রিক চাহিদা বাড়লে সামগ্রিক চাহিদা রেখা ডানে স্থানান্তর করবে। আর যদি সামগ্রিক চাহিদা বা সরকার যদি সংকোচনমূলক মুদ্রা রাজস্ব নীতি গ্রহণ করে, তাহলে সামগ্রিক চাহিদা হ্রাস পাবে এবং এর ফলে সামগ্রিক চাহিদা রেখা AD0 থেকে AD1 এ শিফট করবে, অর্থাৎ বামে শিফট করবে। সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে ডানে শিফট করবে, সামগ্রিক চাহিদা হ্রাস পেলে বামে শিফট করবে। অর্থাৎ আমরা শিফটটা কখন পাই? যদি প্রাইস লেভেল স্থির অবস্থায় আদার থিংস গুলো চেঞ্জ হয়, যেমন এক্সপেকটেশন, মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি, তারপরে হচ্ছে এক্সচেঞ্জ রেট ইত্যাদি যদি চেঞ্জ হয়, তবে সামগ্রিক চাহিদা রেখার স্থানান্তর ঘটবে। শর্ট রান ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম। স্বল্পকালীন সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য। Short-run macroeconomic equilibrium occurs
at the point of intersection of the AD curve and the SRAS curve, অর্থাৎ অর্থনীতিতে যে বিন্দুতে সামগ্রিক চাহিদা রেখা এবং স্বল্পকালীন যোগান রেখা পরস্পরকে ছেদ করে সেই বিন্দুতে স্বল্পকালীন সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য অর্জিত হয়। Short-term macroeconomic equilibrium occurs when real GDP demand rate equals real GDP supply. At the intersection of the aggregate demand curve and the short-term aggregate supply curve. অর্থাৎ অর্থনীতিতে যখন রিয়েল জিডিপি সাপ্লাই এবং রিয়েল জিডিপি ডিমান্ড দুটোই যদি সমান হয় তখন অর্থনীতিতে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য অর্জিত হয়। সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য যেটা আমি চিত্রের সাহায্যে দেখেছি, যে ভূমি একে রিয়েল জিডিপির পরিমাণ, লম্বকে দামের স্তর নির্দেশ করা হয়েছে, এডি দ্বারা সামগ্রিক চাহিদা রেখা, এসআরএস দ্বারা স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা নির্দেশ করা হয়েছে। স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা এবং সামগ্রিক চাহিদা রেখা এই বিন্দুতে পরস্পরকে ছেদ করছে, সুতরাং এই বিন্দুতে স্বল্পকালীন ভারসাম্য অর্জিত হয়েছে, সুতরাং এই বিন্দু হচ্ছে স্বল্পকালীন ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এবং স্বল্পকালীন ভারসাম্যের দাম স্তর হচ্ছে P1 এবং উৎপাদন স্তর হচ্ছে YF। এখন যদি কোনো কারণে এখন লং রান ম্যাক্রোইকোনমিক ইকুইলিব্রিয়াম বা দীর্ঘকালীন সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য, দীর্ঘকালীন সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য হয় যে বিন্দুতে দীর্ঘকালীন সামগ্রিক চাহিদা রেখা, স্বল্পকালীন সামগ্রিক চাহিদা রেখা এবং দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা, স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা এবং সামগ্রিক চাহিদা রেখা ছেদ করে সেই বিন্দুতে দীর্ঘকালীন সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য অর্জিত হয়। অর্থাৎ এই বিন্দুতে প্রাথমিক ভারসাম্য হচ্ছে অর্জিত হয়েছে, যেখানে স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা হচ্ছে SRAS0, সামগ্রিক দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা LRAS এবং সামগ্রিক চাহিদা রেখা হলো AD। EF বিন্দুতে প্রাথমিক ভারসাম্য দীর্ঘকালীন ভারসাম্য অর্জিত হয়েছে এবং ভারসাম্য দাম হচ্ছে P আর উৎপাদনের পরিমাণ হচ্ছে YF। এখানে YF টা কিন্তু ফুল এমপ্লয়মেন্ট আউটপুট লেভেল নির্দেশ করছে। এখন মনে করি কোনো কারণে অর্থনীতিতে স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা টানে শিফট করে। কখন শিফট করে? যদি অর্থনীতিতে সামগ্রিক চাহিদা রেখা শিফট করে, যদি সামগ্রিক চাহিদা যদি সামগ্রিক যোগান যদি বৃদ্ধি পায়, যদি কোনো কারণে স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা SRAS1 হয়, তাহলে স্বল্পকালে E1 বিন্দুতে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য অর্জিত হয়। এই E1 বিন্দুতে অর্থনীতিতে বেকারত্ব বিরাজমান। অর্থাৎ E1 বিন্দু থেকে তাহলে এখানে বেকারত্ব বিদ্যমান, কারণ এটা পূর্ণ নিয়োগের আগে, পূর্ণ নিয়োগের চেয়ে কম উৎপাদনের স্তরে রয়েছে। এই জায়গায় অপূর্ণ নিয়োগ বিদ্যমান, তার মানে এখানে বেকারত্ব রয়েছে। এখানে শ্রমের অতিরিক্ত যোগান রয়েছে, অর্থাৎ শ্রমের যোগান বেশি কিন্তু চাহিদা কম। আবার এখানে আপনার মানি ওয়েজ রেট ও বেশি, স্বল্পকালে যেহেতু মানি ওয়েজ রেটটা আনচেঞ্জেবল স্থির থাকে। এখন দীর্ঘকাল অর্থাৎ যেহেতু এখানে বেকারত্ব রয়েছে, মানি ওয়েজ রেট রয়েছে, সুতরাং এই জায়গায় দীর্ঘকালে মানি ওয়েজ রেট চেঞ্জ হয়ে যায়। মানি ওয়েজ রেট তার মানে হ্রাস পেতে থাকে। মানি ওয়েজ রেট হ্রাস পেতে এমন ততক্ষণ পর্যন্ত মানি ওয়েজ রেটটা হ্রাস পায় যতক্ষণ না SRAS রেখাটা, স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখাটা SRAS0 তে না আসে। অর্থাৎ এখানে এসে
এটা P1 দাম স্তরে আবার ভারসাম্য পৌঁছে যায়। এখন যদি কোনো কারণে অর্থনীতি SRAS যোগান রেখায় থাকে, তাহলে E2 বিন্দুতে কিন্তু অর্থনীতিতে পূর্ণানুকের চেয়ে বেশি উৎপাদন স্তরে আছে। সুতরাং E2 বিন্দুতে শ্রমের চাহিদা বেশি যোগানের চেয়ে, অর্থাৎ এখানে এক্সেস ডিমান্ড, লেবার ডিমান্ড বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে মানি ওয়েজ রেট কিন্তু কম। এই অবস্থায় মানি ওয়েজ রেট বৃদ্ধি করবে। আবার এখানে কিন্তু মুদ্রাস্ফীতিও দেখা দিতে পারে। এখানে মানি ওয়েজ রেট বৃদ্ধি পাবে ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি পাবে যতক্ষণ পর্যন্ত না SRAS অর্থাৎ স্বল্পকালীন সামগ্রিক যোগান রাখা 2 SRAS প্রাথমিক সামগ্রিক যোগান রেখায় না আসে, অর্থাৎ E1 বিন্দু EF বিন্দুতে পৌঁছা পর্যন্ত এই ওয়েজ রেট মানি ওয়েজ রেটটা বৃদ্ধি পেতে থাকে। সুতরাং EF বিন্দুতে কোনো কারণে যদি চেঞ্জ হয়, সেটা আবার পুনরায় EF বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। EF বিন্দুকে বলা হয় দীর্ঘকালীন সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য। এখন যদি অর্থনীতিতে সামগ্রিক চাহিদা যদি পরিবর্তন ঘটে, তাহলে অর্থনীতিতে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যের কি পরিবর্তন ঘটে। আমরা এখানে এই চিত্রে যদি দেখি, দেখা যায় এখানে হচ্ছে এই রেখাতে একটা স্বল্পকালীন প্রভাব দেখানো হয়েছে, এখানে একটা দীর্ঘকালীন প্রভাব দেখানো হয়েছে। AD0 হচ্ছে একটা প্রাথমিক চাহিদা রেখা এবং যা LRAS অর্থাৎ দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা এবং স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখার সাথে ছেদবিন্দুতে E1 বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, অর্থাৎ এটা দীর্ঘকালীন ভারসাম্য অর্জিত হয়েছে। এখন মনে করি কোনো কারণে সামগ্রিক চাহিদা বেড়ে গিয়ে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা রেখাটা ডানে শিফট করেছে। ডানে শিফট করাতে নতুন ভারসাম্য, এটি কিন্তু হচ্ছে E2 বিন্দু। E2 বিন্দুতে শর্ট রান একদিকে সাপ্লাই কার্ভ কিন্তু জিরো, কোনো চেঞ্জ নাই, কিন্তু এখন একদিকে ডিমান্ডের ছেদে বিন্দু। সুতরাং E2 বিন্দুতে কিন্তু স্বল্পকালীন সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য অর্জিত হয়েছে। এই E2 বিন্দুতে যে ভারসাম্য, সেই ভারসাম্যের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এটা কিন্তু পূর্ণনিয়ত স্তরের চেয়ে বেশি উৎপাদন স্তরে রয়েছে, অর্থাৎ এখানে শ্রমের অতিরিক্ত চাহিদা রয়েছে, এখানে কিন্তু শ্রমের যোগানে কম। যেহেতু পূর্ণনিয়োগ এখানে শ্রমের যোগান কম কিন্তু চাহিদা বেশি রয়েছে। এই অবস্থায় অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে এবং এখানে এই যে পজিশনটাকে বলা হয় মুদ্রাস্ফীতিজনিত ব্যবধান। তো এই অবস্থায় মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা আছে। এখন আসা যাক দীর্ঘকালে এর প্রভাব কিরকম হতে পারে। এই যেহেতু এটি স্বল্পকালে, এখানে মানি ওয়েজ রেট অপরিবর্তিত, সেখানে এই অল্পকালে কিন্তু E2 বিন্দুতে এই ভারসাম্যটা কিন্তু স্থায়ী হবে দীর্ঘকালে এসে। E2 বিন্দু এবং E2 বিন্দু দুটোই সেম একই। D1 রেখা হচ্ছে এখানে যে পরিবর্তিত সামগ্রিক চাহিদা রেখা, SRAS0 হচ্ছে এখানকার প্রাথমিক স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা। এখন দীর্ঘকালে মানি ওয়েজ রেট বৃদ্ধি পেতে থাকে। মানি ওয়েজ রেট বৃদ্ধি পাওয়ার কারণে মানি ওয়েজ রেট বৃদ্ধি পায় কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত দামের স্তর মানি ওয়েজ রেট বৃদ্ধি পেয়ে এই জায়গায় E2 বিন্দুতে সামগ্রিক চাহিদা বাড়ার কারণে কিন্তু উৎপাদন বাড়ার সাথে সাথে কিন্তু দামও বৃদ্ধি পেয়ে P1 থেকে P2 হলো। P2 দামে যে নতুন ভারসাম্য স্বল্পকালে, সেই ভারসাম্য বিন্দুতে কিন্তু দীর্ঘকালে স্থায়ী হয় না, কারণ এখানে আর্থিক মজুরি বৃদ্ধি পেতে থাকে। আর আর্থিক মজুরি বৃদ্ধি পেতে থাকে, এই আর্থিক মজুরি ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় যতক্ষণ পর্যন্ত না স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখাটি স্থানান্তরিত হয়ে স্বল্পকালীন সামগ্রিক SRAS1 এ না আসা, অর্থাৎ যেখানে E3 বিন্দুতে দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা, স্বল্পকালীন সামগ্রিক যোগান রেখা এবং সামগ্রিক চাহিদা রেখা ছেদবিন্দু, এখানে অর্থাৎ দীর্ঘকালীন ভারসাম্য অর্জিত হয়েছে। এখানে E2 থেকে E3 বিন্দুতে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, কিন্তু দাম অর্থাৎ উৎপাদনের পরিমাণ কিন্তু হ্রাস পেয়েছে। বাট
দাম স্তর আরো বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক দাম ছিল P1 থেকে P2 হলো, P2 থেকে P3 হলো, আলটিমেটলি P3 তে দাম স্তর বৃদ্ধি পেয়েছে। ফ্লাকচুয়েশন ইন এগ্রিগেট সাপ্লাই কার্ভ, অর্থাৎ সামগ্রিক যোগানের পরিবর্তনের ফলে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যের উপর কি প্রভাব ফেলবে। তো দেখি আমরা যদি প্রাথমিক ভারসাম্য হচ্ছে E1 বিন্দুতে সামগ্রিক চাহিদা রেখা এবং স্বল্পকালীন সামগ্রিক যোগান ও দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা ছেদন, সুতরাং এটা একটা দীর্ঘকালীন ভারসাম্য বিকাশ করেছে। যদি কোনো কারণে সামগ্রিক যোগান কমে যায় তাহলে সামগ্রিক যোগান রেখা ডানে শিফট করবে। ডানে শিফট করা অর্থাৎ E2 বিন্দুতে আসবে। E2 বিন্দুতে আমরা লক্ষ্য করলে দেখি এখানে কিন্তু পণ্য নিয়ে উৎপাদনের নিচে অবস্থান করছে, সুতরাং এখানে বেকারত্ব বিরাজ করছে, এখানে মন্দা অবস্থা সৃষ্টি হচ্ছে, মন্দা দেখা দিতে পারে। তবে এই জায়গায় আরেকটা হয়েছে, E1 বিন্দু থেকে E2 বিন্দুতে আসায় দাম স্তরেরও পরিবর্তন বৃদ্ধি পেয়েছে, এখানে আবার ইনফ্লেশন হচ্ছে, একই সাথে মন্দা আবার ইনফ্লেশন, এটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। A combination of recession and inflation is called stagflation. অর্থাৎ অর্থনীতিতে যদি একসাথে মন্দা অবস্থা এবং মুদ্রাস্ফীতি বিরাজ করে তাহলে এই অবস্থাকে স্ট্যাগফ্লেশন বলা হয়। এটা কখন হয়? যদি সামগ্রিক যোগান রেখার পরিবর্তন ঘটে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।